আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন। আজকে আমাদের মডেল টেস্ট ক্লাস টেস্ট 4 এর পরীক্ষা অনুষ্ঠিত হলো এবং এখন আমরা ভয়েস চেঞ্জের ক্লাস করব। আমাদের এটা আজকে পেজ থেকেই লাইভ। মানে মোটামুটি লিম্পা আপনি 25-23 পেয়েছেন, তাই তো? আজকে ক্লাস টেস্টে আপনাকে আবারও অভিনন্দন। একটা সাউন্ড ক্লিক আপনাকে আবারও অভিনন্দন। আচ্ছা, সবাই টাইটেল লেখেন যে ভয়েস চেঞ্জ। আজকে আমরা ভয়েস চেঞ্জের ক্লাস করব। আমরা বেসিক সহকারে ডিটেলস একটু জেনে ধীরে ধীরে করব। হ্যাঁ, আজকে তাড়াহুড়া নাই। আর সবাই ক্লাসের পরে ক্লাসেই বুঝে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে সবার জন্য সুবিধা হবে। ওকে, আর যারা লাইভ দেখবেন বা লাইভে ক্লাস করবেন অবশ্যই কমেন্ট করে জানালে আমাদের বুঝতে সুবিধা হবে। ভয়েস চেঞ্জ, ভয়েস চেঞ্জের বাংলা অর্থ কি কারো জানা আছে? ভয়েস চেঞ্জ আমরা আজকে ক্লাস করব। ভয়েস চেঞ্জ ভয়েস চেঞ্জের বাংলা অর্থ বাচ্য পরিবর্তন। আমরা অনেকে পড়ি কিন্তু কি পড়ছি, কেন পড়ছি, এটা আমাদের কেন দরকার, সেই বিষয়গুলো অনেকে বুঝতে পারি না। হ্যাঁ, তো সেই কারণেই আমরা সেটা বুঝে বুঝে করার চেষ্টা করব। তাহলে আমরা বেসিক থেকেই প্রথমে একটু শুরুতে আলোচনা করে নিই। ওকে, তাহলে আমাদের ভয়েস চেঞ্জের অর্থ আমরা জানলাম বাচ্য পরিবর্তন। আমরা একটু বেসিকটা জানার চেষ্টা করি। হ্যাঁ, বাচ্চ পরিবর্তন। এখন এই ভয়েস চেঞ্জের তো আমাদের দুইটা পার্ট, একটা অ্যাক্টিভ ভয়েস আর একটা প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসটা কি? অ্যাক্টিভ ভয়েস অর্থ কি কারো অর্থ জানা আছে? অ্যাক্টিভ কর্তৃ বাচ্চা। অ্যাক্টিভ ভয়েস কর্তৃ বাচ্চা, আর প্যাসিভ ভয়েস কর্ম বাচ্চা। তাহলে অ্যাক্টিভ ভয়েস কর্তৃ বাচ্চা বলতে আমরা কি বুঝি? যে কর্তা বা সাবজেক্ট নিজেই কাজটি সম্পূর্ণ করবে। হ্যাঁ, সবাই একটু বোঝার চেষ্টা করবেন। আমরা উদাহরণ দিই, উদাহরণ দিলে আমাদের বিষয়টা ক্লিয়ার হবে। আচ্ছা, উদাহরণটা আই ডু দ্য ওয়ার্ক। আই ডু দ্য ওয়ার্ক এর বাংলা অর্থ কি? আমি কাজ করি বা আমি কাজটি করি। তাহলে আমি করতেছি, কে করতেছে? কর্তা, সাবজেক্ট। এই আই কি? সাবজেক্ট। এখন এটার প্যাসিভ ভয়েস দ্বারা আমরা তো ছোটবেলা থেকে পড়ে আসছি, তাহলে প্যাসিভ ফর্মটা বা কর্মবাচ্চা কি হবে? The work is done by me. তাহলে এর অর্থ কি দাঁড়ালো? হ্যাঁ, কাজটি আমার দ্বারা করা হয়েছে বা দ্বারা হয়, কার দ্বারা? আমার দ্বারা। হ্যাঁ, তাহলে এই কর্ম, এখানে কর্ম কোনটা? দি ওয়ার্ক, কাজটি কর্ম ছিল। হ্যাঁ, মানে এখানে কি কি আমরা আমাদের বেসিক কি কি জানতে হবে সেটা
যে একটি, আগের দিন বলেছিলাম যে একটি সেন্টেন্সে কি কি থাকতে পারে, আর বিশেষ করে ভয়েসের ক্ষেত্রে অবশ্যই সাবজেক্ট থাকবে, কি থাকবে, ভার্ব থাকবে, এরপরে অবজেক্ট থাকবে। তবে কিছু কিছু ব্যতিক্রম নিয়ম আছে, কিছু কিছু ক্ষেত্রে অবজেক্ট নাও থাকতে পারে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমাদের অবজেক্ট ধরে নিতে হবে, সামওয়ান, এনিওয়ান, ওই তখন, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে আমাদের বেসিকটা হচ্ছে অবজেক্ট। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে এটা আমরা হচ্ছে অবজেক্ট, এটা ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে উল্টে উল্টে যায়, মানে স্থান পরিবর্তন হয়। মানে বেসিকটা আমরা জাস্ট বুঝতেছি, এটা কি ছিল, অবজেক্ট। অবজেক্ট আসবে সাবজেক্টের স্থানে, এরপরে আমাদের অক্সিলারি ভার্ব আসবে, যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এরপরে ভার্বের 3 নাম্বার ফর্ম আসবে, আমি জাস্ট বুঝাচ্ছি, এরপরে ধাপে ধাপে। এরপরে বাই আসবে, অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন শব্দের ক্ষেত্রে বাই বসবে না, ঠিক আছে? আমরা ধাপে ধাপে গেছি। এরপরে হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট ওইখানে অবজেক্টিভ ফর্ম বসবে। আমাদের লাল মার্কার কাজ করতেছে না। ওকে, এটা হচ্ছে আমরা বেসিক জিনিসটা বুঝলাম যে ভয়েস চেঞ্জের ভয়েস চেঞ্জ কি, অ্যাক্টিভ ভয়েস কি এবং প্যাসিভ ভয়েস কি। এটা হচ্ছে আমাদের প্রাথমিক ধারণা হলো। আমরা এখন অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ গুলো করার চেষ্টা করব। হ্যাঁ, তার আগে হচ্ছে আমরা কিছু বিষয় জেনে দেখি যে আমাদের কি কি জানা উচিত। সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি যদি পার্সোনাল প্রোনাউন হয়, হ্যাঁ, তাহলে প্যাসিভ ভয়েসে কি কি হতে পারে। প্যাসিভ ভয়েসে যে আমাদের প্রিপজিশন আমরা এখানে বুঝিয়েছিলাম যে বাই, বাই থাকতে পারে, অ্যাড থাকতে পারে, উইথ থাকতে পারে। এরপরে যে যে ফর্মটা আসবে, যে সাবজেক্টের যে অবজেক্টিভ ফর্ম, সেটা কি কি হতে পারে পার্সোনাল প্রোনাউনের ক্ষেত্রে, সেটা এখন আমরা দেখে থাকি। আই থাকলে হবে হচ্ছে মি, তারপরে শি থাকলে আর, এরপরে আর কি কি হতে পারে, রাইট। এরপরে আমাদের ওই থাকলে আজ হতে পারে, ওই থাকলে আজ, দে থাকলে দেন। এটা হচ্ছে আমাদের বেসিক জিনিস। এটা সাবজেক্ট যখন অবজেক্টের স্থানে চলে যাবে তখন আমাদের এই ফর্মটা হবে, প্রিপজিশনে পরে, বাই থাকুক বা উইথ থাকুক বা যেটাই থাকুক। এরপরে কিছু কিছু অবজেক্ট আছে যেগুলো সিঙ্গুলার মনে হলেও, হ্যাঁ, বা সাবজেক্ট যেগুলো সিঙ্গুলার মনে হলেও, কোনটা, আস, ও সরি উল্টে গেছে, ইউএস, ইউএস, আস। তাহলে কিছু কিছু আমি বলেছি যে সিঙ্গুলারের মতো দেখতে মনে হলেও সেগুলো কিন্তু আসলে প্লুরাল। আপনাদের এটা খেয়াল রাখতে হবে প্রথমে। দ্য ব্রেভ, এরপরে কি কি আছে, দ্য ব্রেভ, দ্য রিচ, দ্য পুর। হ্যাঁ, দ্য রিচ, এগুলো জাস্ট লিখে নেব, কাজে লাগবে। দ্য পুর, আর কি কি হতে পারে, দ্য পুলিশ, দ্য পুলিশ। এইগুলোর যদি অবজেক্ট হিসেবে থাকে, যখন সাবজেক্টের স্থানে বসবে, সেটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আর বসতে পারে, হ্যাঁ, হ্যাভ বসতে পারে। আর যদি পাস্ট টেন্স হয় তাহলে কি ওয়ার বসবে এবং হ্যাড বসবে। এটা কিছু কিছু বিষয় থাকে, সেটা আমাদের বুঝতে হবে যে সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্টে সেটা কি হিসেবে বলছে বা কি অর্থ দাঁড়াচ্ছে। হ্যাঁ, আপনি যখন একটা সেন্টেন্স করবেন, তার অর্থ যখন বুঝবেন, তখন আর কোথাও আটকাবে না। আমরা তো জাস্ট ছোটবেলা থেকে গদবাঁধা শুধু নিয়মের মধ্যে সীমাবদ্ধ আছি, কিন্তু জিনিসটা আমরা উপলব্ধি করি না বা মজার মাধ্যমে শিখি না এটা আমাদের কেন প্রয়োজন বা কি কাজে লাগে। ঠিক আছে, ওকে। এরপরে আমরা শুরু করছি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা এখন অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস করব।
আমরা হচ্ছে এক একটা উদাহরণ যাব, এরপরে উদাহরণের থেকে ওটা কিভাবে হলো আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করব, এরপরে ওই রুলসটা আমরা লিখবো, এইভাবে আগাবো। অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথম যে বেসিক রুলস আমরা করেছি, তারপরে আমরা দেখি যে কি হয়। অল হিজ পিপলস লাইক হিম। আমি হচ্ছে আমার যে নোট খাতা আছে, নোট খাতার সহযোগিতা নিচ্ছি, আপনারাও কিন্তু সবাই নোট খাতা তৈরি করবেন, তাহলে পড়া, আমি বরাবরই বলে থাকি যে পড়া গোছানো থাকে, এবং হচ্ছে পরীক্ষার আগে রিভিশন দিতে খুব শর্ট টাইমে আপনি রিভিশন দিতে পারবেন, এটা আপনার অনেক কাজে লাগবে। তাহলে যে বিগত সালের যে উদাহরণ বা যে সেন্টেন্স গুলো এসেছে সেইগুলোই কিন্তু আমি এখানে করাবো, এর বাইরে ইনশাল্লাহ মানে খুব কম আসবে। হ্যাঁ, তাহলে হচ্ছে প্রথম আমরা উদাহরণটা দেখি। অল হিজ পিপলস, all his pupils like him. এই পিপলস অর্থ কি আমরা জানি? হ্যাঁ, ছাত্রছাত্রী বোঝায়। তাহলে তার সকল ছাত্রছাত্রী তাকে পছন্দ করে। তাহলে এর প্যাসিভ ভয়েস কি হতে পারে? He liked by all his pupils. এটা কিভাবে হলো? হ্যাঁ হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। মূলত দেখতে হবে যে এটা আমাদের কোন টেন্সে আছে। অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে এটা কোন টেন্সে আছে? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। কিভাবে আমরা বুঝলাম? যে আমাদের মূল ভার্বের সাথে অক্সিলারি ভার্ব যদি অ্যামিজার থাকতো এবং আইএনজি হতো, তখন কিন্তু আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতো। হ্যাভ হ্যাজ থাকার পরে যদি V3 হতো, তখন এটা আমাদের কি হতো? পাস্ট পারফেক্ট টেন্স। এইভাবে আপনাদের টেন্স, আপনার সেন্টেন্সের ক্ষেত্রেই প্রতি পদে পদে কিন্তু আপনার টেন্সটা ভালো ধারণা থাকতে হবে যে আমাদের 12টি টেন্স, সেই টেন্স যদি না জানা থাকে তাহলে আপনি ভয়েস চেঞ্জ করতে পারবেন। এটা রুলস মুখস্থ করেও অনেক সময় মাথায় থাকবে। এটার রুলস আমরা একটু অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে কি কি দেওয়া আছে এখানে আমি আলাদাভাবে লিখছি না, আমি নিচে নিচে বুঝিয়ে লিখে দেওয়ার চেষ্টা করি, ওইটাই আপনারা রুলস আকারে লিখবেন। তাহলে এটা আমরা পুরোটা কি, এই পুরোটা হচ্ছে সাবজেক্ট। এটা লেখেন যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে, এটা টাইটেল দেন যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। ওকে, যারা লাইভে সংযুক্ত আছেন তারা কমেন্ট করে জানাবেন, বুঝতে সুবিধা হবে। ওকে, এরপরে আমরা এখানে পেলাম অবজেক্ট, এখানে পেলাম অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব আগের দিন আমরা কি পড়েছিলাম? যে সাহায্যকারী ভার্ব। আর এখানে ভার্বের 3 নাম্বার ফর্ম। 3 নাম্বার ফর্ম কি? পারফেক্ট, প্রেজেন্ট, পাস্ট, পারফেক্ট। 3 নাম্বার ফর্মকে আমরা পারফেক্ট বলবো। এটা তো বাই সাধারণত স্বাভাবিকভাবে থাকবেই। আর এটা হচ্ছে সাবজেক্ট, মানে এই টেন্সের উপরের টেন্সের সাবজেক্ট এটা আমাদের বোঝার ক্ষেত্রে, কিন্তু এখানে এটা অবজেক্ট হিসেবে বসছে। ঠিক আছে, তাহলে এটা হলো বেসিক রুলস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। এখন আরেকটা উদাহরণ আপনাদের করতে দিই, সেটা হচ্ছে উই ডোন্ট লাইক, কি হতে পারে? উই ডোন্ট লাইক আইডল পিপল। ঠিক আছে, আমি লিখে দিই, উই don't like idle people. এটার প্যাসিভ ফর্ম কি হবে? না,
যে পারেন সে বলবেন না, যে পারে না তাকে বলতে হবে, তাহলে বুঝতে পারবো যে শিখতেছে। ওকে, সৌরভ ভাই আপনি করে জানাবেন এটা প্যাসিভ ফর্ম কি হবে। আমরা একটা রুল শিখবো এবং প্র্যাকটিস করবো, তাহলে আমাদের যে আপনি বুঝছেন কিনা বা আপনি শিখছেন কিনা সেটা আমার বুঝতে সুবিধা হবে। তাহলে এটার প্যাসিভ ফর্ম কি হবে? হ্যাঁ, আইডল পিপল। হ্যাঁ, আর নট কেন হলো বলেন? হ্যাঁ, এই যে আইডল পিপল এটা হচ্ছে প্লুরাল, এখানে প্লুরাল নাম্বার, তাহলে আমরা লিখি আইডল পিপল liked by us। যদি সেন্টেন্সের মধ্যে নট থাকে, হ্যাঁ নট কিন্তু এভাবে অক্সিলারি ভার্বের পরে বসবে। এটা কিন্তু অনেকে যারা যদি নতুন শেখেন তাহলে এটা কিন্তু দ্বিধাদ্বন্দ্বে পড়তে পারেন যে নট দিব কি দিব না। হ্যাঁ, এটা কি বুঝছে কিনা সৌরভ ভাই, আপনি বুঝছেন? ওকে, তাহলে আমাদের রুলসটা কি ছিল? আমরা রুলস এর দিকে যাই, যে আমাদের সাবজেক্ট প্যাসিভ ভয়েস করার সময় অবজেক্টের স্থানে চলে যাবে। ইয়েস, এবার আমাদের এখানে এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ডন, ডু, ডিড, ডাজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসে, এটা জানতে হবে। দেখ সমস্যা নেই, আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে প্রেশার নেওয়ার কিছু নেই, ওটা জানতে হবে। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট আছে। প্রেজেন্ট ইনডিফিনিটের আচ্ছা, আমরা এখানে যে অবজেক্ট তো আমরা সাবজেক্টের স্থানে বসিয়েছি, এটা তো বুঝেছি, ঠিক আছে? অবজেক্ট সাবজেক্টের স্থানে গেছে। এখন যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের অক্সিলারি ভার্ব এম ইজ আর, এই তিনটার যে কোনোটা বসবে। এটা যেহেতু সিঙ্গুলার, সরি প্লুরাল ফর্ম, তাহলে সেই কারণে আর বসেছে। আর এখানে ডোন্ট ছিল নট, এই আর এর পর অক্সিলারি পরে নটটা বসেছে। হ্যাঁ, এখন আমাদের শর্ত ছিল যে মূল যে ভার্বটা থাকবে সেই ভার্বের 3 নম্বর রূপ মানে পারফেক্ট ফর্ম, সেই পারফেক্ট ফর্মটা আমরা বসিয়েছি। আর আমাদের নিয়ম অনুযায়ী যে বাইটা বসিয়েছি, এবং আমাদের যে সাবজেক্ট ছিল উই, আমরা বলেছিলাম যে উই এর অবজেক্টিভ ফর্মটা বসবে আস। বেসিক মানে কনসেপ্ট ক্লিয়ার। এই কনসেপ্টটা ক্লিয়ার হলে কিন্তু আগামীতে আর ঠিকবেন না। আর এখানে এটা না বুঝলে কিন্তু আর বোঝা কষ্ট হবে, ঠিক আছে? ওকে, সুমনা ইসলাম, ধন্যবাদ। এরপরের রুলস আমরা চলে যাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। একবারে আমরা দুইটা শিখবো, একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর একটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, যাতে একসাথে এক রুলস বা যেটাই বলেন নিয়মের মধ্যে ওটা আমরা কমপ্লিট করতে পারি। লেখেন, দ্য সিটি প্ল্যানার ইজ মেকিং অল দ্য অ্যারেঞ্জমেন্টস। আমরা লিখি দ্য সিটি planner is making all the arrangements. তাহলে এই ক্ষেত্রে আমরা প্যাসিভ ভয়েসটা প্রথমটা আমি করে দিচ্ছি যে কি হবে। তাহলে আমাদের রুল ছিল যে অবজেক্টই সাবজেক্টের স্থানে বসবে। আপনারা নিজে করার একবার চেষ্টা করেন, ভুল হলে আপনি শিখবেন। অ্যারেঞ্জমেন্টস, তাহলে অ্যারেঞ্জমেন্ট সিঙ্গুলার না প্লুরাল বলেন? না, অল দ্য অ্যারেঞ্জমেন্টস। হ্যাঁ, অ্যারেঞ্জমেন্ট আলাদা আলাদা বিষয়, কিন্তু টোটালি হচ্ছে সিঙ্গুলার। ইজ ঝামেলা করতেছে, তাহলে কি হবে? ইজ বলেন বিং, তারপরে কি হবে? মেড। এই যে আপনাদের মুখ থেকে বের করার উদ্দেশ্য হচ্ছে যে জানেন সে তো তার প্র্যাকটিস হচ্ছে, আর যে জানেন না তারও এটা জানা হচ্ছে। মেড বাই দ্য সিটি
না না, এখন এটা আমরা বোঝার চেষ্টা করি। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী কি গেল, যে অবজেক্টটি সাবজেক্টের স্থানে আসলো, এটুকু আমরা বুঝছি। আরেকটা কি জিনিস বুঝছি, যে যে ভার্বটা ছিল অক্সিলারি সেটা এখানে আসলো। আরেকটা বুঝছি যে যেটা সাবজেক্ট ছিল সেটা অবজেক্টের স্থানে গেছে, এবং স্বাভাবিক নিয়মে যে বাই বসার কথা সেই বাইটা বসছে। এখন প্রশ্ন হচ্ছে এই বিংটা কেন আসলো। এটা হচ্ছে প্রেজেন্ট কি কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমাদের যে প্যাসিভ ভয়েস করতে হবে, সেই ক্ষেত্রে এম ইজ আর এটা লিখে রাখেন, যে ইজও থাকতে পারে, এম ইজ আর থাকবে, এম ইজ আর, এম ইজ আর। এরপরে এইখানেও এটা থাকতে পারে, এম ইজ আছে আর, এরপরে বসবে হচ্ছে বিং। এটা কিন্তু সেন্সিটিভ, অনেক সময় কিন্তু পারফেক্ট টেন্সে আবার বসে হচ্ছে বিন, এটা কিন্তু বাজায় যায়, বিন আর বিংস। এই বিংটা কেন হলো, আমাদের যে আইএনজি রয়েছে, আমরা বি ভার্ব করছিলাম না, বি ভার্বের সাথে আইএনজি টা এখানে যুক্ত হয়েছে, ঠিক আছে। এখন আমাদের যেহেতু রুল ছিল যে ভার্বের কয় নম্বর ফর্ম বসবে, 3 নম্বর পারফেক্ট, সেই পারফেক্ট ফর্মটি কি বসছে কিনা, এটা কি পারফেক্ট ফর্ম না, ওকে। আর বাই, তাহলে এটাকে আমরা বুঝলাম কিনা, ঠিক আছে। এখন এবার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে যদি কি হতো, আমরা এখানে চলে যাই, সরি, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এখানে কি থাকতে পারতো, ওয়াজ। সবাই একটু খেয়াল করবেন, আমরা একসাথে দুইটা কমপ্লিট করতেছি, ঠিক আছে। এটা রুলস আকারে আপনারা লিখে নিতে পারেন বোঝার সুবিধার্থে। তাহলে এখানে ওয়াজ থাকতে পারে, আর কি থাকতে পারে, ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ার থাকতে পারে। তাহলে সেই ক্ষেত্রে কি চেঞ্জ হবে, জাস্ট শুধু অক্সিলারি ভার্বটাই আমাদের চেঞ্জ হবে, এই হচ্ছে পার্থক্য। দেখেন খুব মজার জিনিস, আপনি যখন বুঝবেন না যে এখানেও তাহলে কি হবে, ওয়াজ বা ওয়ার। এই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এই হচ্ছে ডিফারেন্স। তাহলে একসাথে আমাদের দুইটা কমপ্লিট হলো, ঠিক আছে। তাহলে এরপরেরটাই চলে যাই, প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্স একসাথে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্স। আমাদের 8টা বেজেছে। মানে যে কোনো চাকরি পরীক্ষায় কিন্তু আপনি ভয়েস চেঞ্জ থাকে 1 নম্বর হলেও পাবেন, আর অনেক সময় বেশিও থাকে, বিশেষ করে এনটিআরসি বা 11 থেকে 20তম গ্রেডের যে পরীক্ষাগুলো থাকে, 2টাও থাকতে পারে, 3টাও থাকতে পারে, হ্যাঁ, বিভিন্ন ভাবে ঘুরিয়ে আসে। এই জন্য আপনি যত সুন্দর করে বেসিকটা কনসেপ্ট করে শিখবেন, ক্লিয়ার করে, তখন দেখবেন যে আপনার বেশ ভালো। তাহলে টাইটেলে লেখেন যে প্রেজেন্ট অথবা পাস্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট টেন্স। তবে রুলস গুলো লেখার নিয়ম আপনাদেরকে আমি আরেকটু শিখিয়ে দিব। সেটা হচ্ছে, আমরা একটা I had written the letter, written the letter, I had written the letter। তাহলে এটা কোন ফর্মে আছে, না এটা আমরা কোন, সরি, কোন টেন্সে আছে, পাস্ট পারফেক্ট। আমরা কি দেখে বুঝলাম, এই প্রেজেন্ট এবং পাস্ট চেনার মানে আপনি কিভাবে চিনবেন, সেটা হচ্ছে অবজারভেটরি ভার্ব দেখে। হ্যাঁ, দেন তখন ওই যে পাস্ট ইনডিফিনিট হচ্ছে, পাস্ট ইনডিফিনিট মূলত যখন অক্সিলারি ভার্ব থাকবে তখন সেটা পাস্ট পারফেক্ট। আর আপনি যেটা বললেন যে আই হ্যাড এ পেন, তখন হচ্ছে এটা মূল ভার্বের কাজ করছে, একটি মানে প্রিন্সিপাল ভার্ব হিসেবেও কাজ করছে, সেই ক্ষেত্রে এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তাহলে কে কে করতে পারবেন এটা নিজে নিজে চেষ্টা করেন। আমি যখন নিয়মটা লিখবো তখন আপনারা প্র্যাকটিস করবেন, এরপর আমি বুঝিয়ে দিচ্ছি। The letter
দ্য লেটার হ্যাড বিন রিটেন, এটাই থাকবে, রিটেন, কালির অবস্থা রিটেন বাই মি। দ্য লেটার হ্যাড বিন রিটেন বাই মি। তাহলে আমাদের যে রুলসটা ছিল, রুলসটা আপনারা কিভাবে লিখবেন? এইভাবে আমার খাতায় নোট করা, কিন্তু অ্যাক্টিভ লিখে অ্যাক্টিভের কি ফর্ম থাকে, প্যাসিভের কি ফর্ম থাকে ওইটা লিখে তারপরে হচ্ছে আমার উদাহরণটা দিয়ে আপনারা ওইভাবে লিখবেন। তাহলে রুলসটা লিখবেন এইভাবে, একটা লিখে অ্যাক্টিভের যে রুলসটা এখানে আছে, আমরা সাবজেক্ট আছে, তারপরে কি আছে, হেড আছে, তারপরে কি আছে, V3 আছে। মানে এটা হচ্ছে স্ট্রাকচার, হ্যাঁ, যে একটা সেন্টেন্স কিভাবে গঠিত হচ্ছে, স্ট্রাকচার। এটা হচ্ছে অবজেক্ট, অবজেক্ট এইভাবে হচ্ছে। এটা হলো অ্যাক্টিভ ভয়েসের হচ্ছে স্ট্রাকচার। তাহলে প্যাসিভ ভয়েসের কি স্ট্রাকচার হবে? তাহলে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার আপনারা অবজেক্ট দেন, অবজেক্ট হ্যাড প্লাস বিন। এটা সব বাসায় যখন নোট খাতা রেডি করবেন তখন এই ফরম্যাটে রেডি করবেন, ঠিক আছে? হ্যাড বিন প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। সাবজেক্ট বলতে এটা সাবজেক্টের মানে অবজেক্টের স্থানে এই সাবজেক্টটা পড়ছে, এই জন্য আর কি বোঝার স্বার্থে, আপনার নিজের বোঝার স্বার্থে, ঠিক আছে? এটা বন্ধ করে দিতে যাচ্ছে। তাহলে এখন এইটাকে আমরা যদি প্রেজেন্ট পারফেক্টে কনভার্ট করি তখন সেই ক্ষেত্রে কি হতে পারে? আই এর পরে সবসময় হ্যাভ বসে, কিন্তু আমরা শেখার জন্য এখানে দিচ্ছি হচ্ছে আই হ্যাভ বা হ্যাজ। হ্যাজ কোন ক্ষেত্রে বসে আমরা একসাথে সব শিখবো। হ্যাজ হচ্ছে সিঙ্গুলার, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় সেই ক্ষেত্রে হ্যাভ, আর এই ক্ষেত্রে সরি হ্যাজ, আর প্লুরাল হলে হ্যাভ বসে। কিন্তু আমাদের যে কি বলে যে অতীত কাল থেকে বা জন্ম লগ্ন থেকে আমরা জানি যে আয়ের পরে হ্যাভ বসে, দের পরেও দে হ্যাভ, দে প্লুরাল ছিল দে হ্যাভ। কিন্তু আপনি এখানে বলতে পারেন যে আই তো সিঙ্গুলার, কেন এখানে হ্যাভ বসবে? এটা মানে জন্মগত বৈশিষ্ট্য হচ্ছে আয়ের পরে হ্যাভ বসবে, জাস্ট মনে রাখার জন্য। তাহলে এই পারফেক্ট টেন্সে সরি প্যাসিভ ভয়েসে কি হবে? এখানে হ্যাজ হবে, এখানে হ্যাভ হবে। এই হচ্ছে ডিফারেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তাহলে একসাথে আমরা দুটো শিখলাম, ঠিক আছে? শুধু ফিউচার টেন্সটা একটু ডিফারেন্স বলে ওইটা আলাদা আলাদা ভাবে করাবো, ঠিক আছে? এরপরে লেখেন যে আই হ্যাভ এ পেন। এটা মানে কতটুকু আমার মনে হয় না যে এটা ঠিক মতো হবে, হ্যাঁ। তাও আপনি করতে পারেন যে আই হ্যাভ এ পেন। আমার দ্বারা পেন কি হয়, মানে এটা যে মূল যে কাজ আমাদের কর্তৃবাচ্য কর্মবাচ্য, এটা তো আমাদের একটা কাজ হতে পারে বা কোনো কিছু একটা সম্পন্ন করতে হবে, না হলে তো এটা বোঝা বড় দায়। আচ্ছা, এরপর একটা হচ্ছে প্রেজেন্ট বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট বা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্স কালিটা ঠিক মতো সবাই লিখছেন এটা? তাহলে আমরা একটা উদাহরণ দেখি, আমরা উদাহরণ দেখে দেখে শিখলে ওটা বেশি দিন স্থায়ী হয় এবং মনে থাকে, ঠিক আছে? তাহলে আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক, লেখেন I had been doing the work. I had been doing the work
for 5 days. For 5 days. আচ্ছা, আমরা কি জানি যে প্রেজেন্ট বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম কি বা কি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখন এটাকে আপনারা প্যাসিভ ভয়েসে রূপান্তর করেন, যারা জানেন তারা দেখেন। হ্যাঁ, আপনি এটা যদি কাগজ না থেকে এটা ব্যবহার করেন, তাহলে এটা আমাদের কি আসবে? ওকে, সুমন ইসলাম, আপনি বুঝতে পারছেন কিনা বা লেখা সেগুলো একটু জানাবেন। ওকে, তাহলে কি হবে? দি ওয়ার্ক। এখানে অবজেক্ট কি? দি ওয়ার্ক। সাবজেক্ট কি? আই। তাহলে অবজেক্টই সাবজেক্টের স্থানে। দি ওয়ার্ক, না আমরা হ্যাড বিন দিয়েছি। বিন, বিং। ডান, 5 days। এটা কিভাবে হলো ব্যাখ্যা করেন, আপনাদের কাছ থেকে পড়া আদায় করতে। ও সরি, হ্যাঁ, ডান ফর 5 days বাই মি। আচ্ছা, বাই মি, বাই মি। হ্যাঁ, আপনি লাস্টেও দিতে পারেন, আবার এইখানে দিতে পারেন, তবে এইখানে দিলে বেশি ভালো হয়। হ্যাঁ, এইখানে আপনি যদি বেশি দেন, এইখানে এইভাবে ডান বাই মি ফর 5 days, এটা দিলেই বেশি অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে? হ্যাঁ, সাধারণত আপনার এটা আমাদের কি অতিরিক্ত তথ্য না? এটা আমরা ডানের পরে বসাতে পারবো, আবার আবার এটা পরেও দিতে পারবো, সমস্যা নেই। ঠিক আছে? তাহলে এখানে রুলসটা আমাদের কি দাঁড়ালো, যে আমাদের যে প্রাথমিক যে কনসেপ্ট অবজেক্টই সাবজেক্টের স্থানে, এরপরে আবার সাবজেক্টই অবজেক্টের স্থানে আমরা নিয়ে গেলাম যে বাই মি। এরপরে কি আছে আমাদের স্ট্রাকচার অনুযায়ী হ্যাড বিন, তো সেটা পেয়েছি। আমরা জানি যে আইএনজি থাকলে বির সাথে আইএনজি হয়ে বিং হবে, সেটা আমরা কন্টিনিউয়াস টেন্সে পড়েছিলাম। আর এই যে ভার্বের 3 নম্বর রূপ ডান। এরপরে আমাদের নিয়ম অনুযায়ী বাই এবং নসিমন করিমনের যন্ত্রণায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কোন পর্যন্ত গেলাম? এবার সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম পেলাম এই ডানের পরে বাই মি। আমরা প্রথমে যেটা শিখেছিলাম, আমরা কিন্তু মানে কি বলে যে সহজ থেকে আস্তে আস্তে কঠিনের দিকে আগাচ্ছে, বা ধাপে ধাপে স্টেপ বাই কিভাবে শিখে দেয়। এরপরে যে আমাদের অতিরিক্ত তথ্য ফর 5 days, আমাদের এই উপরের লাইনে যদি আমরা বাংলা করি তাহলে কি অর্থ দাঁড়ায় বলেন তো কে একজন? যে উপরের লাইনে যদি আমরা বাংলা করি যে আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 5 days। হ্যাঁ, 5 দিন যাবত ধরে আমি আমার কাজটি করেছিলাম। কারণ এটা কি করতেছিলাম, তো হলে ওইটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স না, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, কিন্তু এটা তো আমার শেষ হয়ে গেছে না, বা অতীতে করতেছিলাম। ঠিক আছে, আপনার কথার সাথে আমি একমত, করেছিলাম। এর অর্থ তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, যে দা ওয়ার্ক হ্যাড বিন বিং বাই ডান বাই মি ফর 5 days। তাহলে আমার দ্বারা 5 দিন যাবত কাজটি করতেছিল বা করা হয়েছিল, এরকম কিছু বোঝাচ্ছে। ঠিক আছে, মূলত হচ্ছে আপনি কনসেপ্টটা বুঝছেন কিনা, এটা হচ্ছে আপনার মূল বিষয়। আপনি যখন এইভাবে বুঝে বুঝে করবেন না, আপনি আর কথা ঠেকবেন না। আমরা কিন্তু ছোটবেলা থেকে এইভাবে চিন্তা করে পড়িনি, আমরা জাস্ট ঢালা স্ট্রাকচার মুখস্থ, যে এটা আমার স্ট্রাকচার, এই ছোটস্থ মুখস্থ করে এইভাবে শিখছি। কিন্তু মানে ওই যে একটা বলে না যে
এক্সাম্পল ইজ বেটার দেন পারফেক্ট, এরকম কিছু একটা আছে। হ্যাঁ, যে উদাহরণের মাধ্যমে আপনি যখন শিখবেন বা প্র্যাকটিসের মাধ্যমে ওইটা মেমোরিতে দীর্ঘস্থায়ী হয়। ওকে, এরপরে রুলসে আমরা চলে যাই। ফিউচার, ও এখানে একটা মিস গেছে, ওই যে হ্যাভ, শুধু সাবজেক্ট মানে ভার্বটা চেঞ্জ করে দেবেন, যে হ্যাভ বা হ্যাজ। ঠিক আছে, হ্যাড এর জায়গায় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে হবে হ্যাভ বা হ্যাজ। ওকে, এরপরে আমাদের কি আছে? সুমনা ইসলাম, আপনি মাঝে মধ্যে একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে কিনা। ওকে, ফিউচার ইনডিফিনিট টেন্স আপনারা লেখেন যে ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কি হবে। আমরা উদাহরণ লিখি, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক। সহজ উদাহরণ আমরা দেখি, যে আই শ্যাল ডু দ্য ওয়ার্ক। আমি জাস্ট এখানে উদাহরণ দিয়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি, ওইটা কি বুঝছেন ওইটা যখন বাসায় আরেকবার পড়বেন তখন ওই নোট খাতায় ওঠার সময় ওই স্ট্রাকচার সহকারে লিখে রাখবেন। ঠিক আছে, আপনাদের এক নজরে জাস্ট দেখাই, এই দেখেন আমার কিন্তু নোট কিন্তু আমার উদাহরণ দেয়া, তারপর হচ্ছে এই যে অ্যাক্টিভ ভয়েসে কি স্ট্রাকচার হবে, প্যাসিভ ভয়েসে কি স্ট্রাকচার হবে, এইভাবে হচ্ছে নোটের নিয়ম হচ্ছে আপনি সহজভাবে কিভাবে বুঝবেন, অপ্রয়োজনীয় কোনো তথ্য থাকবেন। এরপরে কি এটা কি হতে পারে বলেন তো? দি ওয়ার্ক উইল বি ডান বাই মি। এইখানে বিটা কেন আসলো? হ্যাঁ রাইট, নিয়ম বা স্ট্রাকচার যেটাই বলেন, যে আমাদের শ্যাল বা উইল যদি থাকে, শ্যাল বা উইল, এরপরে আমাদের বি আসবে, আর বাকি সব আগের নিয়ম। তাহলে স্ট্রাকচার, সৌরভ আপনি তো একটু কম বুঝতেছেন, আপনিই বলেন যেটা কিভাবে হলো, আপনি বুঝিয়ে দেন, তাহলে আপনার আমি বুঝবো যে আপনি বুঝছেন। হুম হুম, বি বুঝবে, হ্যাঁ রাইট। তারপরে আমাদের যে মূল ভার্বটা আছে ডু, ডুর কয় নম্বর ফর্ম বসবে বা কি বসবে? তাহলে 3 নম্বর ফর্ম আমরা কি জানি? ডান। আর এটা আমাদের 2 নম্বর ফর্ম বা পাস্ট ফর্মটা কি আমরা জানি? ডুর পাস্ট ফর্ম হচ্ছে ডিড, ডু ডিড ডান। এই তিনটা জিনিস, তিনটা ফর্ম কিন্তু আপনার এই প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে জানা জরুরি। ঠিক আছে, মানে প্রতিটা ক্ষেত্রে, অনেক ক্ষেত্রেই কাজে লাগবে। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আপনার যে পাস্ট ফর্ম এবং পারফেক্ট ফর্ম এটা অবশ্যই জানতে হবে, এটা না জানলে কিন্তু আপনি করতে পারবেন না। আবার কিছু কিছু ওয়ার্ড আছে বা শব্দ আছে, যেমন মেক, মেকের মেড, মেড দুইটা কিন্তু একই, পাস্ট পারফেক্ট ফর্ম একই। তাহলে আমরা বিষয়টা জানলাম। এরপরে আমরা কি পড়বো? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমরা উদাহরণ দেখি, স্ট্রাকচার গুলো কিন্তু আপনারা নিজে লিখবেন। ঠিক আছে, আমি আপনাদের জন্য রাখছি যে কি বুঝলেন কি শিখলেন ওটা আপনাদের উপর। এরপরে আমরা উই শ্যাল বি টেকিং টি। উই শ্যাল বি, না শ্যাল উইল কিছু কিছু ক্ষেত্রে, যেমন আই শ্যাল, হ্যাঁ আই শ্যালের ক্ষেত্রে। তবে বর্তমান যে মডার্ন কি বলে, যে মডার্ন যে ব্রিটিশ নিয়ম বা আমেরিকান নিয়ম যেটা আপনি বলেন, সেখানে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু উইল ব্যবহার করার টেন্ডেন্সি চলে আসছে, উইল বেশি ব্যবহার করে। তবে আয়ের উপরে অবশ্যই আই শ্যাল ব্যবহৃত হবে, আর বাকি সব জায়গায় আপনারা উইল ব্যবহার করতে পারবেন। তাহলে আই শ্যাল বি টেকিং টি, এটাই যে আই শ্যাল বি টেকিং টি, টেকিং টি, হ্যাঁ চা, আই শ্যাল বি টেকিং টি চা। হ্যাঁ ও সরি সরি, উই শ্যাল বি, ঠিক আছে, হ্যাঁ এর পরেও শ্যাল হবে। এরপরে তাহলে প্যাসিভ ফর্ম কি হবে? He will be being
taken us by us taken by us তাহলে টি উইল বি বিং টেকেন বাই আস। তাহলে এটা আমরা কি বুঝতে পারলাম যে আমাদের কি কি থাকতে পারে, শ্যাল বা উইল। শ্যাল বা উইল বি স্ট্রাকচারটা জাস্ট বোঝাই দিচ্ছে, সাবজেক্ট শ্যাল বা উইল প্লাস ভার্বের সাথে আইএনজি তারপর অবজেক্ট। এখন আমাদের নিচের যে কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা আসবে হচ্ছে টি, অবজেক্টটি সাবজেক্টের স্থানে, শ্যাল বা উইল, এরপরে বি তো আছে, বি থাকবেই, আর এই যে আইএনজি যোগ আছে বির সাথে আইএনজি বিং, এরপরে ভার্বের 3 নাম্বার ফর্ম রুলস অনুযায়ী বাই বা স্ট্রাকচার অনুযায়ী, আর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম আচ্ছা। ওকে, ক্লিয়ার? ওকে, ধন্যবাদ। শ্যাল উইল, এরপরে স্ট্রাকচারে আমরা যাই যে ফিউচার পারফেক্ট টেন্স। আচ্ছা, ফিউচার পারফেক্ট টেন্স আমাদের আপাতত জানা প্রয়োজন নাই, ওইটা মানে খুব বেশি প্রশ্ন আসে না বিগত সালে। আমাদের জাস্ট যতটুকু জানা প্রয়োজন আমরা ততটুকু জানবো। এক্সট্রা মাথায় প্রেশার নিয়ে বা অতিরিক্ত তথ্য কখনোই ঢোকাবেন না। সবসময় চাকরি পড়াশোনার ক্ষেত্রে আপনি স্মার্ট ওয়েতে আগাবেন, যত কৌশলী মানে হয়ে আগাবেন না আপনি তত দ্রুত সাকসেস হবেন। একজন পড়ে দেখবেন যে 17 ঘন্টা 18 ঘন্টা, কিন্তু আল্লাহর মধ্যে তার হয়তো রিজিকের ব্যবস্থা হচ্ছে না। কিন্তু আমি যে সবসময় কৌশল অবলম্বন করতাম, আমি কিন্তু পড়ার টাইমটা বেশি পেতাম না। আমি শর্ট টাইমে ডিউটির ফাঁকে ফাঁকে সর্বোচ্চ দেখা যাচ্ছে 5 থেকে 6 ঘন্টা, এই 6 ঘন্টাকে আমি ভাগ করে নিতাম যে আমার কতটুকু জানতে হবে, কি কি টপিক গুলো আমার ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। যেমন ধরেন ভয়েস, এখান থেকে আমার প্রতি পরীক্ষায় আসবেই, তাহলে এই ভয়েস সম্পর্কে আমি আদার্স অনেক বিষয় রয়েছে, প্রিপোজিশন ধরেন 500-600 প্রিপোজিশন রয়েছে, ওইটা মুখস্থ না করে এটার উপর আমি ফোকাস দিলাম যে এখান থেকে আমার এক কমন পেতেই হবে। তখন আমি পুরো ডিটেলস রুলস যত খুঁটিনাটি আছে সবগুলো শিখলাম। এইভাবে আপনারা মার্ক করবেন। হ্যাঁ, তারপরে এইগুলো যখন টপিক গুলো কমপ্লিট হয়ে যাবে তখন এক্সট্রা আপনার যদি পড়তে ইচ্ছা হয় তখন এক্সট্রা পড়বেন, এইভাবে আগাবো। তাহলে এরপরে আমরা আমাদের মোটামুটি টেন্স, যে আমাদের 12টি টেন্স তার 10টি টেন্সের আমরা কমপ্লিট হয়ে গেল। এখন এক্সট্রা কিছু রুলস আছে অ্যাসার্টিভ সেন্টেন্সে, সেইগুলো আমরা জানবো আর নোট আকারে আপনারা লিখবেন। সেগুলো হচ্ছে রিফ্লেক্সিভ বা রেসিপ্রোকাল প্রোনাউনের ক্ষেত্রে কিভাবে আমরা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে পারি। অনেক সময় কিন্তু আসে যে প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ, ওইটাও আমরা কিন্তু এখানে একটু জানার চেষ্টা করব। তাহলে রিফ্লেক্সিভ বা রেসিপ্রোকাল প্রোনাউনের ক্ষেত্রে, রিফ্লেক্সিভ বা রেসিপ্রোকাল প্রোনাউনের ক্ষেত্রে, এটা আপনার টাইটেল দেন যে রিফ্লেক্সিভ বা রেসিপ্রোকাল প্রোনাউনের ক্ষেত্রে যে কি কি হতে পারে, কি কি। আচ্ছা, এটা আমরা একটু উল্টা সাইড দিয়ে দেখি। তাহলে হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ, আমরা প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ করব যে কি শিখলাম, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। যে পারেন সে বলবেন না দয়া করে, ঠিক আছে? এখানে একটা বিষয় আমি প্রথমে বলে রাখি যে রিফ্লেক্সিভ বা রেসিপ্রোকাল প্রোনাউন, এই হিমসেলফ এটা কি রিফ্লেক্সিভ প্রোনাউন। এই প্রোনাউন যদি থাকে তাহলে এখানে সাবজেক্ট অবজেক্টের কোনো স্থান পরিবর্তন হয় না। এটা হচ্ছে এই নিয়মের প্রথম সত্য বা রুলসের, যে রেসিপ্রোকাল বা রিফ্লেক্সিভ যে প্রোনাউনটা থাকবে সেটার স্থান পরিবর্তন হবে না, যেখানে আছে সেখানে। তাহলে এই স্থান যদি পরিবর্তন না হয় তাহলে অ্যাক্টিভ ভয়েসটা করেন আপনারা। যারা লাইভ দেখছেন তারা কমেন্ট করে জানাবেন, তাহলে বুঝতে পারবো যে আপনারা বুঝছেন। ওকে, তাহলে এর অ্যাক্টিভটা কি হবে? হি কিল্ড হিমসেলফ। আমরা উল্টা করলাম, আমাদের থাকা উচিত ছিল এটা যে হি কিল্ড হিমসেলফ, কিন্তু আমরা করেছি প্যাসিভ। তাহলে এখন কেউ একজন বুঝাই দেন এটা কিভাবে। হ্যাঁ, না, এটা তো আমার অবজেক্টিভ ফর্ম বা সরি আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন, সেই ক্ষেত্রে হিমসেলফ সবসময় অবজেক্টের স্থানে বলবে। তাহলে সৌরভ আপনি বুঝাই দেন।
কারণ আপনি এটা কিছু খারাপ ভাবে নেবেন না, আপনাকে এটা ধরার উদ্দেশ্য হচ্ছে আপনি বুঝছেন কিনা। কারণ আপনি আমাদের যারা আছে তাদের তুলনায় একটু পিছিয়ে আছেন, যাতে আপনিও আমাদের সাথে তালে তালে এগোতে পারেন আর সবার কনসেপ্টটা ক্লিয়ার হয়, এই জন্য হচ্ছে আপনাকে ধরছি। তাহলে আমরা এটাই ধরি যে আমাদের যে অ্যাক্টিভ ভয়েস কোনটা, যে হি কিল্ড হিমসেলফ। এখন অ্যাক্টিভ ভয়েস থেকে আমরা প্যাসিভ ভয়েস কিভাবে করব? হ্যাঁ, হ্যাঁ, সাবজেক্ট এবং অবজেক্ট যেটা আছে সেটা একই স্থানে থাকলো, এই যে আমরা একই স্থানে পেয়েছি। এরপরে এই ওয়াজ কেন আসলো? এই যে এটা কোন টেন্সে আছে? পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স কিভাবে বুঝলাম? যে এই যে ভার্বটা এটা হচ্ছে ভি2, পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম। কিলের পাস্ট ফর্ম হচ্ছে কিল্ড, ঠিক আছে, পাস্ট ফর্ম, এই কারণে হচ্ছে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। সেই পাস্ট ইনডিফিনিট টেন্সের রুলস অনুযায়ী আমরা কি জানি, যে ওয়াজ বা ওয়ার বসবে অক্সিলারি ভার্ব প্যাসিভ ভয়েসে। আর এটা ভি3 এবং ভি2, মানে পাস্ট ফর্ম এবং পারফেক্ট ফর্ম দুটাই হচ্ছে একই। আর রুলস অনুযায়ী বাই, আর বাকিটা যা আছে তাই। ক্লিয়ার? এরপরে রুলসে আপনাদের একটা করতে দিই, যে রেসিপ্রোকাল প্রোনাউন মধ্যে কি কি আছে? ইচ আদার, ওয়ান অ্যানাদার, ঠিক আছে, ইচ আদার, ওয়ান অ্যানাদার। তাহলে রেসিপ্রোকাল প্রোনাউন দিয়ে একটা প্র্যাকটিস করতে দিই। লেখেন যে দে ম্যারিড ইচ আদার, দে ম্যারিড ইচ আদার, দে ম্যারিড ইচ আদার। এটা প্যাসিভ ভয়েস কি হবে? সৌরভ আপনি বলেন, আর কে কম বুঝতেছেন? রাফি ভাই আপনি বলেন, একজনকে ধরবো, যে এটার প্যাসিভ ভয়েস কি হবে? আচ্ছা আপনি বলেন দে ম্যারিড ইট, দে ওয়ার ম্যারিড বাই ইচ আদার হবে না ম্যারিড টু ইচ আদার হবে? কোনটা হওয়া উচিত? হ্যাঁ, হ্যাঁ, ম্যারিডের পরে টু হয়। আচ্ছা, আমরা গেলাম না, ম্যারিড স্বাভাবিকভাবে ম্যারিড বাই ইচ আদার। তাহলে এটা কি বোঝা গেল কিনা আগের রুলস অনুযায়ী? ঠিক আছে। আচ্ছা, এরপরের রুলস আমরা যাব। লেখেন অ্যানয়, চার্ম, প্লিজ, শক, সারপ্রাইজড, এই শব্দগুলোর ক্ষেত্রে কিভাবে কি হবে? অ্যানয়, চার্ম, প্লিজ, অ্যানয়, চার্ম, প্লিজ, শকস, প্লিজ, সারপ্রাইজড। টু না, রাইট। ও সরি, হি ম্যারিড টু, ওটা কারেকশন করে নিন, টু। সারপ্রাইজ। এই যে আমি কিছু ক্ষেত্রে আগেই কিন্তু বলেছিলাম যে কিছু কিছু ক্ষেত্রে আমরা সেই রুলসে চলে আসছি, যে ওই যে যেমন ম্যারিডের পরে টু আসলো, প্রিপোজিশনটা কোথায়? আবার নোর পরে টু বসে। হি আমরা যদি রুলসটা এটাই যে আমরা এখন আসবো, যে হি নো টু বা নোজ টু, হি নোজ মি, এর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমাদের হবে হচ্ছে মি, সরি, আই অ্যাম নোন টু হিম, ঠিক আছে। এই জন্য আমি বলেছিলাম যে কনফিউশন বাঁধবে, যে ম্যারিড টু নাকি বাই। তাহলে ওইটা কি সবাই লিখেছিলেন? আমি তো মুছে ফেললাম। যে অ্যানয়, চার্ম, প্লেস, শক, সারপ্রাইজ, এই যে শব্দগুলো, ওই শব্দগুলোর যদি ব্যক্তি বোঝায়, লেখেন ব্যক্তি বোঝালেন,
ব্যক্তি বোঝালে কি বসবে বলেন? ব্যক্তি বোঝালে উইথ। আবার যদি আচরণ লেখেন, আচরণ বোঝালে অ্যাড বসবে। এই উইথ এবং অ্যাড কোথায় বসবে আমরা উদাহরণ সহ দেখব। হি কিল্ড হিমসেলফ, ধন্যবাদ সুমন ইসলাম। হ্যাঁ, এবার আমরা রুলসে চলে যাই। হিজ কন্ডাক্ট অ্যানয়েড মি। হিজ কন্ডাক্ট অ্যানয়েড মি। এখানে সাবজেক্ট হিসেবে কি বলছে যে হিজ কন্ডাক্ট, তার আচরণ আমাকে কি করেছিল? অ্যানয়েড, অ্যানয়েড অর্থ কি? বিষণ্ণ বা হতাশ, আপনি যেটা বোঝায়। ঠিক আছে, তাহলে হিজ কন্ডাক্ট অ্যানয়েড মি। এখন এটার প্যাসিভ ভয়েস কি হবে? I was annoyed at his conduct. At his conduct. এখন এই at his conduct কেন হলো? কি বোঝাইছে? ওই যে আমরা শব্দগুলো লিখেছিলাম সেই শব্দগুলোর যদি আচরণ বোঝায় তাহলে কি বসবে? অ্যাড বসবে। বাই না বসে অ্যাড বসবে। ক্লিয়ার? এরপর আরেকটা উদাহরণ লেখেন। যে he pleases us, he pleases us, এই প্লেজেস অর্থ কি? আচ্ছা, সে আমাদেরকে সন্তুষ্ট করেছিল বা আনন্দ দিয়েছিল, আপনি যেটাই বলেন। হ্যাঁ, এটা খুশির একটা বিষয়, এরকম কিছু বোঝায়। হি প্লেজেস আস। এখন এটা কি হবে? এই প্লেজেস আস, এই যে আচ্ছা এখানে কি বুঝাইছে? এটা কি ব্যক্তিকে বুঝাইছে নাকি আচরণকে বুঝাইছে? হ্যাঁ, আমাদের কি আছে এখানে অবজেক্ট হিসেবে? আস। আগের সাবজেক্ট হিসেবে কি ছিল? হিজ কন্ডাক্ট। আমার দেখতে হবে যে সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে আচরণ নাকি ব্যক্তি আছে। তাহলে সাবজেক্ট এবং অবজেক্ট হচ্ছে দুইটাই ব্যক্তিকে বোঝাইছে, দুইজন ব্যক্তিকে বোঝাইছে। তাহলে এর ক্ষেত্রে কি হবে রোজটা? Pleased. We are pleased with him. With him. তাহলে কোন কোন ক্ষেত্রে আমরা জানলাম যে বায়ের পরিবর্তে অ্যাট এবং উইথ বসতে পারে। আমাদের কিন্তু অ্যাসার্টিভ শেষ হয়নি, এরপরে ইম্পারেটিভ আছে, এরপরে ইম্পারেটিভ আছে। ওকে, এই তো অ্যাসার্টিভই আমরা শেষের পথে। এরপরে আরো কিছু শব্দ লেখেন, এটা থাক। সেটা হচ্ছে কভার ক্রাউড, ডেকোরেটেড, ফিল, সেইজ। কভার ক্রাউড, লিখি আমরা কভার ক্রাউড, ডেকোরেট, ফিল, সেইজ। ফিল, সেইজ। এরপরে কি কি বসে বলেন? বানান বলেছি কোনটা? ডেকোরেট বা ডেকোরেটেড, আপনারা যেটাই দেন। ডেকোরেটেড। ক্রাউড, ক্রাউড মানে জনসমাগম। সেইজ, এটা তো পছন্দ না কেন? সেইজ, সেইজ। এগুলোর পরে উইথ বসবে। যখন প্যাসিভ ভয়েস করব তখন V3 এর পরে উইথ বসবে। আচ্ছা, আমরা একটা
মোস্ট কমন একটা প্রশ্ন দেখি, এটা প্রায় পরীক্ষায় এসে থাকে, সহজ একটি প্রশ্ন, কিন্তু আমরা ভুল করি। বিশেষ করে ভুল করবেন আপনারা লিখিত পরীক্ষার ক্ষেত্রে। লিখিত পরীক্ষায় অ্যাড হবে না বাই হবে, আবার এমসিকিউতে কনফিউশনে পড়বে। তাহলে প্যানিক সেজ উইথ মি, প্যানিক সেজ, সরি আমি তো প্যাসিফিক মি, প্যানিক সেজ মি। এখন এটা প্যাসিভ কি হবে? I was seized with panic. তাহলে এটা ক্লিয়ার? তাহলে এক একটা রুলস পড়বেন আর এভাবে উদাহরণ লিখে রাখবেন। কি বেশি বোরিং লাগতেছে? না মাথার উপর দিয়ে যাচ্ছে? ওকে, তাহলে সুমনা ইসলাম আপনিও কি বুঝতেছেন কিনা কমেন্ট করে জানাবেন। এরপরে এই যে চলে আসছে যে নো এর পরে আমরা কি জানি, টু বসে, নো এর পরে টু। তারপরে আরেকটা আছে ওরিড, ওরিড মানে বিষণ্ণ, হতাশ, আপনি যেটাই বলেন। মূলত আরেকটা বিষয় বলি যে ছোটবেলা থেকে আমরা মানে ইংলিশটা শিখছি স্ট্রাকচার বা গ্রামার বেসড, কিন্তু ইংলিশটা একটা ভাষা, বাংলা যেমন ভাষা, ইংলিশ ভাষা। আমরা এই যে বাংলায় যেরকম মানে খুব ফ্লুয়েন্টলি মানে স্বাভাবিক সাবলীল ভাবে যে কথা বলছি, ইংলিশটাকেও যদি ওই যে যারা বিদেশ থাকে ওদের মাদার ল্যাঙ্গুয়েজে ইংলিশ মানে মাতৃভাষা ইংলিশ, তারা কিভাবে শেখে? এই যে এত কিন্তু অ্যাকসেন্ট বা এত নিয়ম কানুনের মধ্যে থাকে না। ভাষা হচ্ছে আপনার মনের ভাব প্রকাশ হচ্ছে কিনা, ভাষায় হচ্ছে গ্রামাটিক্যাল বেসড, কিন্তু ভাষা না। ভাষা হচ্ছে আপনার মনের ভাব প্রকাশ হচ্ছে কিনা সেটা বোঝায়। ইংলিশটা যদি আমাদেরকে ছোটবেলায় বলা হতো যে ইংলিশ একটা ভাষা, তোমরা ওইভাবেই শেখো, ওইভাবেই পড়ো, তাহলে আমরা ওইভাবেই শিখতাম বা দেখতাম। এখন আমরা আপডেট, আধুনিক যুগ, বিশ্বের বহির্বিশ্বের সাথে দেখছি, শিখছি, এই জন্য আমরা এখন কি বলে স্মার্ট, স্মার্ট যুগ। হ্যাঁ, এই জন্য আমরা স্মার্ট, এই জন্য জানি যে কিভাবে কি করতে হবে। কিন্তু আমাদের, আমি ছোট করছি না, আমাদের যারা ছোটবেলার যে শিক্ষকগণ ছিল তারা অনেক অভিজ্ঞ এবং জ্ঞানী মানুষ ছিল, কিন্তু তাদের তথ্য প্রযুক্তির সাথে সম্পৃক্ত তো আমরা এখন হয়েছি। তাদের সময় থাকলে তারাও হয়তো অনেক আপডেট হতেন। ওকে, এরপরে তাহলে লেখেন নন এর পরে কি বসবে, টু। নন এর পরে টু, আর এবং অরিড, অরিডের পরে কি বসবে, অ্যাবাউট, অরিডের পরে হচ্ছে অ্যাবাউট। তাহলে অরিডের পরে হচ্ছে অ্যাবাউট, ননের পরে টু সবসময়। তাহলে এর একটা নিয়ম আপনারা করেন, হিজ বিহেভিয়ার ওরি ডাস। তাহলে উদাহরণটা কি, হিজ বিহেভিয়ার ওরিড, ওরিড আস। আচ্ছা, এটার অর্থ কি দাঁড়াতে পারে বলেন তো? হিজ বিহেভিয়ার ওরিড আস, তার আচরণ কি আমাদেরকে বিষণ্ণ করেছিল বা হতাশ করেছিল, আমাদেরকে কষ্ট দিয়েছিল। তাহলে এটা আপনারা যারা লাইভ দেখছেন তারা কমেন্টের মাধ্যমে উত্তর জানান যেটা কি হবে। ধন্যবাদ আফসানা খাতুন খুলনা থেকে। আপনারা নিজে করেন, এটা আর আমি করে দিচ্ছি না। যে তাহলে হবে কি, আমার মার্কেটটা কি হলো, সবাই করছেন? সবুজ, সবুজ আপনি বলেন যে এটা কি হবে। বলেন এটা কি হবে। উই আর, উই ওয়ার, হ্যাঁ উই ওয়ার, হ্যাঁ
ওয়ারিডেড অ্যাবাউট হিজ বিহেভিয়ার। তাহলে বোঝা গেল? তাহলে হ্যাঁ ওয়ারিড থাকলে না, ওয়ারিডেড হবে না, ওয়ারিড এটাই কি বলে পাস্ট ফর্ম। হ্যাঁ ওয়ারিডেড পারফেক্ট ফর্মও হচ্ছে একই, ওয়ারিড। ঠিক আছে, ওকে। আমাদের প্রায় শেষ, আর অল্প কিছু বিষয় আছে। যে গ্রুপ ভার্ব থাকলে যে কি হয়, এখনো আসেন, বসো এখানে বসো। তাহলে গ্রুপ ভার্বের ক্ষেত্রে কি হবে, একটা উদাহরণ লেখেন। এই উদাহরণটা অনেকবার আসছে। নিউ ক্যাবিনেট, হ্যাঁ এ নিউ ক্যাবিনেট, a new cabinet has been, the কোন ফর্ম লিখতেছি, passive form, has been sworn in Dhaka. এই শর্ন মানে হচ্ছে একটি নিউ ক্যাবিনেট, মন্ত্রী পরিষদ ঢাকায় গঠিত হচ্ছে বা হয়েছে। হ্যাঁ ইন দুইবারই হবে। আমরা পড়তেছি কি গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্ব বলতে কি বুঝি? গ্রুপ ভার্ব হচ্ছে ভার্বের সাথে এক্সট্রা প্রিপোজিশন থাকবে, শব্দগুচ্ছ। গ্রুপ ভার্ব হচ্ছে এই যে ভার্ব, এই ভার্বের সাথে এক্সট্রা একটা প্রিপোজিশন। এই ক্ষেত্রে আমাদের রুলসটা কি হবে, এই যে গ্রুপ ভার্ব থাকবে, গ্রুপ ভার্বের সাথে যে প্রিপোজিশনে থাকুক, অ্যাট, ফর, যাই থাকুক, বা আফটার, যেমন ফাদার লুকস আফটার মি, হ্যাঁ ওই যে আফটার, ওই আফটার বা ইন, এটা সবসময় এই ভার্বের সাথে ওই প্যাসিভ ভয়েসও থেকে যাবে, এই ইনটা। ঠিক আছে, তাহলে এটার অবজেক্টিভ ফর্ম কি আসবে আমরা একটু দেখার চেষ্টা করি। সরি, এটা লেক্সি হচ্ছে অবজেক্টিভ ফর্ম। ঠিক আছে, এটা লেক্সি হচ্ছে অবজেক্টিভ ফর্ম, সরি অবজেক্টিভ না, প্যাসিভ ফর্ম। ঠিক আছে, তাহলে আমরা সহজটাই চলে যাই, সেটা হচ্ছে মাই আঙ্কেল লুকস আফটার মি, এটাই লেখেন, তাহলে বুঝতে সুবিধা। হ্যাঁ এটাও অ্যাক্টিভ করেন। তাহলে এখানে অ্যাক্টিভ যদি আমরা করি সেই ক্ষেত্রে কি হবে, যে ঢাকা, ইন ঢাকা দেন এখানে, আচ্ছা ইন দিলাম, হ্যাঁ সরি, ঢাকা লেখেন, ঢাকা হ্যাজ শর্ন, ঢাকা শর্ন না ইন, স্বর্ণের পরে ইন থাকবে একটা, হ্যাঁ স্বর্ণ ইন এন্ড নিউ ক্যাবিনেট, এটা তো গ্রুপ ভার্ব, নিউ ক্যাবিনেট। বোঝা গেল? হ্যাঁ 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 এটা হচ্ছে অ্যাক্টিভ। ঢাকার আগে দিন ওই যে বায়ের পূর্বে যে জিনিসটা বসে, বায়ের পরিবর্তে এখানে ইন বসছে, আর গ্রুপ ভার্বের সাথে ইনটা থাকবেই। এই যে এই ইনটা বায়ের পরিবর্তে ইন বসছে, এই ইনটা বসছে। বোঝা গেছে? এবার ক্লিয়ার? আরেকটা ক্লিয়ার হবে, এটা একটু কঠিন, ক্রিটিক্যাল, আমি সহজ একটা দিই তাহলে বুঝতে সুবিধা হবে। ক্রিটিক্যাল এই কারণে বললাম যে এটা বুঝবে না, ডাইরেক্ট বিগত সালের প্রশ্নই আছে যে এরকম আপনার প্যাসিভ দিয়ে। ঠিক আছে, তাহলে আমরা সহজ একটা দিই যে মাই আঙ্কেল লুকস আফটার মি, বা মাই ফাদার looks after me, এটার প্যাসিভ কি হবে? এই আফটার হচ্ছে এখানে গ্রুপ ভার্ব,
গ্রুপ ভার্ব বলতে কি বুঝলাম, ভার্বের সাথে যে প্রিপজিশন থাকবে সেটা হচ্ছে গ্রুপ ভার্ব। তাহলে আই am by my father. আমি চালে কাজ করতেছে না। তাহলে এটাকে আমরা বুঝতে পারলাম। ওকে, এরপরে লেখেন। আচ্ছা, লাল কালি দিয়ে লিখছি। এরপরে হচ্ছে যে ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড, ওট টু, ইউজ টু, মাস্ট টু, এর ক্ষেত্রে প্যাসিভ ভয়েস কি হবে? আমাদের এটা করলেই অ্যাসার্টিভ শেষ। লিখে দিচ্ছি, ক্যান, কুড, কাদের, ক্যান, কুড, মে, মাইট, shall, should, ought to, used to, হ্যাঁ will, would লেখেন। আচ্ছা, will, would, will, would, ought to, used to, must। এই সবগুলোর ক্ষেত্রে যে ভয়েস চেঞ্জ হবে প্যাসিভ ভয়েসে, এইগুলোর কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই। ঠিক আছে, এখন শুধু এগুলো হচ্ছে মডাল ভার্ব। এই মডাল ভার্বের সাথে শুধু বি যোগ হবে। ঠিক আছে, মডাল ভার্বের সাথে শুধু বি যোগ হবে, কিন্তু আমাদের যে শব্দটা দেওয়া থাকবে মডাল ভার্বের, সেই শব্দটা কোনো পরিবর্তন হবে না। তাহলে আমাদের একটা উদাহরণে চলে যাই। You must shut those doors. এটা লেখা হয়েছে সবার? ওকে, সোনা ইসলাম, এবার দেখা যাচ্ছে কিনা জানাবেন। তাহলে উদাহরণ লেখেন, ইউ মাস্ট, কালি, ইউ মাস্ট মার্কার কোনোটাই কাজ করতেছে। ডোরস, সেই ক্ষেত্রে আমাদের কি হবে যে হ্যাঁ, ডোরস আমরা রুলস অনুযায়ী আগেরটা নিয়ে আসি। মাস্ট বি একই। এই যে শার্ট, যে ভার্ব, মানে শাট ডাউন বা শাট, এটার অর্থ কি? মানে বন্ধ করা। যে তুমি অবশ্যই মানে দরজাগুলো বন্ধ করবে বা করো। মাস্ট বি শাট বাই ইউ। তাহলে বোঝা গেল আমাদের শর্ত ছিল মডাল ভার্ব প্যাসিভ ভয়েসেও একই থাকবে, তারপরে শুধু বি ভরবে, বি বসবে। তাহলে স্ট্রাকচারটা কি এটা সবাই আবার একটু আমরা দেখি, যে অবজেক্টটা সাবজেক্টের স্থানে বসছে। তাহলে আপনারা প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার এভাবে লেখেন, যে এটা হচ্ছে অবজেক্ট, এটা তো যে বলবেন মডাল ভার্ব, মডাল ভার্ব, এটা বি, এটা V3 বাই এবং সাবজেক্ট।
এইভাবে আপনারা স্ট্রাকচার লিখতে পারেন। প্রতিটা রুলস এর পরে আপনারা এভাবে স্ট্রাকচার লিখবেন। ওকে, আমাদের আরেকটা উদাহরণ দেখি। এই উদাহরণ করলে আমাদের শেষ। এরপরে অ্যাসার্টিভ, এরপরে ইম্পারেটিভ এবং ইন্টারোগেটিভ থাকবে। তাহলে দেখেন যে একটা শুধু অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে কত রুলস, কত কিছু, এটা বুঝলে আর বাকিগুলো আল্লাহর মতো বুঝে যাবেন। তারপরে হি ইজ গোয়িং টু ওপেন এ শপ, হি ইজ গোয়িং টু ওপেন এ শপ। এই সব কিন্তু বিগত সালের প্রশ্নের যে পরীক্ষায় এসেছে সেইগুলো, এই জন্য প্রতিটা সেন্টেন্সই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা আবার একটু নিয়ম ভিন্ন, এটা করেন যদি কেউ পারেন। তারপরে এটা ব্যতিক্রম কিছু নিয়ম থাকে, সেই ব্যতিক্রম নিয়মের মধ্যে। ওকে, সুমন ইসলাম ধন্যবাদ যে 10 ডোর মাস্ট বি শট বাই ইউ হয়েছে। ওকে, তাহলে প্যাসিভ কেউ করতে পারছেন? বলেন। আচ্ছা, এ শপ is going to be এই যে এইখানে হচ্ছে বোঝার বিষয়। এইখানে যে গ্রুপ ভার্বটা রয়েছে হুবহু এটা একটু ব্যতিক্রম নিয়ম, যা আছে তাই বলবে, জাস্ট চেঞ্জটা হবে এই যে বি। ঠিক আছে, আর বাকি যে রুলস গুলো ছিল প্যাসিভে সেই অনুযায়ী বি হবে। তারপরে বসবে ওপেনড, ওপেনড বাই হিম, বাই হিম। এটা ব্যতিক্রমের নিয়মের মধ্যে। এটা কিন্তু দেখবেন ব্যতিক্রম বিধায় কিন্তু এই প্রশ্নটা বেশি আসে। তাহলে শপ ইজ গোয়িং টু বি ওপেনড বাই হিম। এখন আমাদের সামগ্রিকভাবে 8:50 বেজে গেছে। এখন কে বুঝেন নাই, কোনো কনফিউশন আছে কিনা? 1-2 মিনিট কোশ্চেন করার সময়। তাহলে মোটামুটি ধরে নিলাম যে সবাই বুঝছেন। যাই এটা প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কিন্তু মনে থাকবে না। ঠিক আছে, রিটেন এমসিকিউ দুইটাই থাকবে, তবে রিটেন বেশি হওয়ার সম্ভাবনা থাকবে। ওকে, তো অসংখ্য ধন্যবাদ সকলে যারা যারা লাইভটি দেখছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।